Seek shelter immediately. একটা ধূমকেতু যা মানব জাতির অস্তিত্বই মুছে ফেলতে পারে, একটা পরিবার যারা কিছুতেই হাল ছাড়তে রাজি নয়, আর একটা গোপন আশ্রয়স্থল যেখানে পৌঁছানো মানেই বেঁচে থাকার একমাত্র সুযোগ। কিন্তু সবাইকে কি বেঁচে থাকার সুযোগ দেওয়া হবে? যখন সভ্যতা ধ্বংসের মুখে, তখন বিশ্বাসঘাতকতা আর স্বার্থপরতাই কি শেষ নিয়ম? সময় কমে আসছে, এক ভুলেই সব শেষ। এই লড়াই শুধু ধ্বংসের বিরুদ্ধে নয়, এই লড়াই মানুষের টিকে থাকার বিরুদ্ধে। বেশি কথা না বাড়িয়ে ঢুকে পড়ি 2020 সালে মুক্তিপ্রাপ্ত গ্রিনল্যান্ড মুভির জগতে, যেখানে প্রতিটা সেকেন্ডই বাঁচার লড়াই। গল্পের শুরুতে আমরা একজন নির্মাণ প্রকৌশলী জন গ্যারিটিকে দেখি, যিনি একটি বিশাল ভবনে কাজ করছেন। এদিকে বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে উঠে আসছে এক বিশাল ধূমকেতুর কথা, যা পৃথিবীর খুব কাছ থেকে অতিক্রম করবে। গাড়িতে বসে জন সেই খবর শুনতে শুনতেই বাড়ি ফেরে। জন থাকেন জর্জিয়ার আটলান্টায়, তবে তিনি আলাদা হয়ে থাকা তার স্ত্রী অ্যালিসন এবং ডায়াবেটিক ছেলে নাথানের সঙ্গে দেখা করতে আসেন। বাড়িতে পৌঁছে জন ও অ্যালিসন নিজেদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে কথা বলে এবং সিদ্ধান্ত নেয় তাদের ছেলে নাথানের জন্য তাদের দুজনেরই সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত। কিছুক্ষণ পর পাশের বাড়ি থেকে নাথান ফিরে আসে এবং বাবাকে দেখে ভীষণ খুশি হয় সে। সাধারণভাবেই জন নাথানকে জিজ্ঞাসা করে, তোমার স্কুল কেমন চলছে? নাথান উত্তরে বলে, আমার টিচার বলেছে এই ধূমকেতুর নাম হলো ক্লার্ক এবং এটি আমাদের সৌরজগতের বাইরে থেকে আসছে। এটি এত বিশাল যে আমরা সবাই এটাকে আকাশে খালি চোখেই দেখতে পারবো। একটু বাদেই জন নাথানকে জিজ্ঞাসা করে, নতুন ডায়াবেটিস মেশিনটা কেমন লাগছে? কোনো সমস্যা হচ্ছে না তো? নাথান হাসি মুখে জানায়, না, এটা ইনজেকশনের থেকে অনেক ভালো, কারণ আমরা জানি ডায়াবেটিক রোগীদের নিয়মিত ইনসুলিন নিতে হয়, আর এই মেশিনটার মাধ্যমে নাথানকে আর সেই ইনজেকশনের কষ্ট সহ্য করতে হয় না। পরদিন সকালে নাথান একটি ছোট্ট দূরবীন নিয়ে আকাশের দিকে তাকিয়ে ক্লার্ককে দেখার চেষ্টা করছিল। সেদিন তাদের বাড়িতে একটি ছোট্ট পার্টিরও আয়োজন ছিল। অ্যালিসন জনকে অনুরোধ করে, পার্টির জন্য কিছু জিনিস আনতে আমি ভুলে গেছি, তুমি যদি নিয়ে আসো তাহলে খুব ভালো হয়। এরপর জন ও নাথান একসঙ্গে শপিং মলে যায়। শপিং মলে ঢোকার আগেই তারা লক্ষ্য করে একাধিক যুদ্ধবিমান দ্রুত কোথাও ছুটে চলেছে। নাথান তখন জনকে প্রশ্ন করে, বাবা এরা কোথায় যাচ্ছে? জন কপালে ভাঁজ ফেলে বলে, আমি নিজেও জানি না। ঠিক তখনই নাথান উচ্ছ্বাসস্বরে বলে, বাবা দেখো, ক্লার্ককে দেখা যাচ্ছে। জন আকাশের দিকে তাকিয়ে দেখে ধূমকেতুটি সত্যিই এখন ছোট আকারে খালি চোখে দৃশ্যমান হয়ে উঠেছে। এবারে শপিং করার সময় জনের ফোনে একটা প্রেসিডেন্সিয়াল অ্যালার্ট ভেসে ওঠে। সে খেয়াল করে আশেপাশের কারোর ফোনে এই অ্যালার্ট আসেনি, শুধু তার ফোনেই এসেছে। জন ফোনটা তুলতেই একটি রোবটিক কণ্ঠস্বর জানায় যে তার পরিবারকে একটি বিশেষ স্থানে যাওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। তাকে বলা হয় তার স্ত্রী, ছেলে এবং একটি ছোট্ট ব্যাকপ্যাক প্রস্তুত রাখতে, কারণ শীঘ্রই পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। জন কিছু বুঝে ওঠার আগেই তাড়াহুড়ো করে নাথানকে নিয়ে শপিং মল থেকে বেরিয়ে আসে। ফেরার পথে সে আবারও অনেকগুলো যুদ্ধবিমান, মিলিটারি ট্যাঙ্ক একসঙ্গে রাস্তা থেকে যেতে দেখে। চারপাশে পরিবেশ যেন এক অজানা আতঙ্কে ভরে উঠেছে। বাড়ি ফিরে জন দেখে পার্টির অতিথিরা এসে গেছে। সে সরাসরি অ্যালিসনের কাছে গিয়ে জানায়, আমার ফোনে একটা জরুরি মেসেজ এসছে, বলছে আমাদের তিনজনকে একটা ছোট্ট ব্যাকপ্যাক করে প্রস্তুত থাকতে হবে। অ্যালিসন প্রথমে বিষয়টা খুব একটা গুরুত্ব দেয় না, সে ভাবে হয়তো এটা কোনো টেস্টিং অ্যালার্ট। তারা সবাই বসে নিউজ চ্যানেলে ধূমকেতু ক্লার্কের পৃথিবীতে প্রবেশের লাইভ সম্প্রচারণ দেখতে থাকে। কিন্তু হঠাৎ একটা ছোট্ট ভূমিকম্পের মতো কেঁপে ওঠে পুরো এলাকা। জন দৌড়ে বাইরে আসে এবং দেখে আকাশের সব পাখি আতঙ্কে একদিক থেকে অন্যদিকে উড়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে একটা বিশাল শকওয়েভ তীব্র গতিতে আঘাত আনে। জন মাটিতে ছিটকে পড়ে যায়। জন তড়িঘড়ি ঘরের মধ্যে প্রবেশ করে জিজ্ঞাসা করে, তোমরা সবাই ঠিক আছো তো? এরপর তারা নিউজ চ্যানেলে দেখে ধূমকেতুটির বিশাল একটি অংশ আছড়ে পড়েছে, যার আকার ছিল একটা বিশাল ফুটবল স্টেডিয়ামের মতো। ধাক্কা লাগার কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ শহর এক মহা বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে গেছে। এই দৃশ্য দেখে জন, অ্যালিসন এবং পার্টিতে উপস্থিত সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই জনের ফোনে আবারও সেই প্রেসিডেন্সিয়াল অ্যালার্ট ভেসে ওঠে। এবার সবাই সেখানে টিভির স্ক্রিনে দেখতে পায় যে জনের পরিবারকে এমার্জেন্সি সেফটি শেল্টার অর্থাৎ নিরাপদ শিবিরে যাওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। মেসেজে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয় যাতে তারা ওই সময়ের মধ্যেই নির্ধারিত এয়ারপোর্টে পৌঁছে যেতে পারে। এটা দেখেই পার্টিতে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। কিন্তু কেন শুধু জনের পরিবার? আমাদের কারোর ফোনে তো এই মেসেজ আসেনি। এই প্রশ্নই আতঙ্ক ছড়িয়ে দেয় সবার মধ্যে। দ্রুতই সবাই বুঝতে পারে যে পরবর্তী ধূমকেতুর অংশটি হয়তো আমাদের শহরের দিকেই আসছে, আর সে কারণেই সরকারি কর্মকর্তারা কিছু নির্দিষ্ট পরিবারকে সরিয়ে নিচ্ছে। এটা বুঝতে পেরেই অতিথিরা আতঙ্কে দ্রুত সেখান থেকে চলে যায়। জন, অ্যালিসন এবং নাথান দ্রুত সব প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করতে শুরু করে। ইনসুলিন সহ নাথানের
ঔষধগুলো তারা ব্যাগে ঢুকিয়ে নেয়। এরপর সময় নষ্ট না করে গাড়িতে উঠে বেরিয়ে পড়ে। ঠিক তখনই প্রতিবেশীরা ছুটে এসে জনের কাছে আকুতি জানায় যে প্লিজ অন্তত আমাদের বাচ্চাগুলোকে তোমাদের সঙ্গে নিয়ে যাও। জনের চোখেও কষ্ট ভেসে ওঠে, কিন্তু সে জানে এই যাত্রায় কেবল নির্বাচিত পরিবারগুলোকেই নেওয়া হবে। যদি সে প্রতিবেশীদের বাচ্চাদের নিয়ে যায়ও, বেস ক্যাম্পে গিয়ে তাদের ফেলে আসতে হবে। তাই জন হৃদয় শক্ত করে না বলে দেয়। এবারে জন দ্রুত শহর ছাড়ার চেষ্টা করে, কিন্তু এদিকে রাস্তা জ্যামে ভরে গেছে। হাজার হাজার মানুষ গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছে। জন বুঝতে পারে মূল রাস্তা দিয়ে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই সে একটা বাইপাস রোড ধরে এগোতে থাকে। এদিকে গাড়ির পেছনে বসে থাকা নাথান ব্যাগ থেকে একটা কম্বল বের করে নিজের গায়ে দেয়, কিন্তু তখনই অজান্তেই তার সেই ইনসুলিনের ওষুধ গাড়ির মধ্যেই পড়ে যায়। এটা কেউই খেয়াল করেনি। জন রেডিওতে খবর শোনে পরবর্তী ধূমকেতুর অংশ আগামী 48 ঘন্টার মধ্যে পৃথিবীতে আছড়ে পড়বে। বিস্ফোরণের আতঙ্ক তাদের মনে আরও বেশি ভয় ঢুকিয়ে দেয়। অবশেষে তারা বেস ক্যাম্পের কাছে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে ভয়ানক ভিড়। জন বুঝতে পারে এখানে তাদের মতোই নির্বাচিত পরিবারগুলোর বিশাল ভিড় জমেছে। জন তার পরিবারকে নিয়ে বেস ক্যাম্পের গেটের কাছে পৌঁছায়, কিন্তু তারা দেখে শুধু নির্বাচিত পরিবারই নয়, অনেক সাধারণ মানুষও গেটের সামনে ভিড় জমিয়েছে। আতঙ্কিত মানুষজন যে কোনোভাবে ভেতরে ঢোকার চেষ্টা করছে। কেউ কাঁদছে, কেউ বা মিলিটারিদের সাথে ধস্তাধস্তি করছে। জন দ্রুত এক মিলিটারি অফিসারের কাছে গিয়ে বলে আমরা সিলেক্টেড ফ্যামিলি। অফিসার জনের সেই কিউআর কোড স্ক্যান করে, তারপর গেট খুলে তাদের ঢোকার অনুমতি দেয়। ভেতরে প্রবেশ করেই তারা একটি লাইনে দাঁড়ায়, যেখানে আবারও তাদের কিউআর কোড স্ক্যান করে রিস্ট ব্যান্ড দেওয়া হয়। একজন মিলিটারি অফিসার বলে এই ব্যান্ড ছাড়া কেউ পরবর্তী ধাপে একদমই যেতে পারবে না, যে কোনো পরিস্থিতিতে এটা হাতে থাকতেই হবে। এরপর তাদেরকে চেকিং এর জন্য আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয় এবং জানানো হয় প্রতি পরিবারকে মাত্র একটা ছোট্ট করে ব্যাগ দেওয়া হবে এবং বাকি সব জিনিস এখানেই ফেলে দাও। জন ও অ্যালিসন ব্যাগের ভেতরে শুধুমাত্র দরকারি জিনিসগুলো রাখতে শুরু করে। ঠিক তখনই অ্যালিসন লক্ষ্য করে যে নাথানের ইনসুলিন ব্যাগে নেই। সে নাথানকে জিজ্ঞাসা করে তুমি কি ব্যাগ খুলেছিলে? নাথান জানায় হ্যাঁ, আমি ব্ল্যাঙ্কেট নেওয়ার জন্য ব্যাগ খুলেছিলাম। এই কথাটা শুনেই জন আর অ্যালিসনের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তারা বুঝতে পারে নাথানের ইনসুলিন গাড়ির মধ্যেই পড়ে গেছে, কিন্তু এখন তো বেস ক্যাম্প থেকে বেরোনো প্রায় অসম্ভব। জন বলে ঠিক আছে, আমি যাচ্ছি ইনসুলিনটা আনতে, কারণ ইনসুলিন ছাড়া আমার ছেলে এক মুহূর্ত সুস্থ থাকতে পারবে না। একজন মিলিটারি অফিসারের কাছে গিয়ে জন অনুমতি চায় যে আমার রিস্ট ব্যান্ড আছে, আমি কি আমার গাড়ি থেকে কিছু জরুরি জিনিস আনতে পারি? অফিসার সামান্য চিন্তা করে বলে শুধু 5 মিনিট, বেশি দেরি করলে তোমাকে আর ক্যাম্পে ঢুকতে দেওয়া হবে না। এদিকে অ্যালিসন এক আর্মি অফিসারের কাছে ছুটে গিয়ে বলে আমার স্বামী গাড়ি থেকে আমাদের ছেলের ইনসুলিন আনতে গেছে, প্লিজ আমাদের প্লেনের নাম্বারটা বলো যাতে এসে সহজে খুঁজে পায়। অফিসার সন্দেহ নিয়ে প্রশ্ন করে তোমার ছেলে কি অসুস্থ? এই কথা শুনে মিলিটারি অফিসারদের মুখের ভাব একেবারে বদলে যায়। তারা অ্যালিসন এবং নাথানকে একজন উচ্চপদস্থ অফিসারের কাছে নিয়ে যায়। সেই মহিলা অফিসার জানায় আমরা কোনো অসুস্থ ব্যক্তিকে এই মিশনে নির্বাচন করছি না, দুঃখিত, কিন্তু আমরা তোমাদের এই প্লেনে উঠতে দিতে পারবো না। এলিসান কাঁদতে কাঁদতে বলে দয়া করে আমাদের যেতে দাও, এটা যদি তোমার পরিবার হতো তাহলে কি তুমি এটা করতে পারতে? কিন্তু মহিলা অফিসার অনুভূতিহীন কণ্ঠে বলে আমার পরিবারও নির্বাচিত হয়নি, 99% মিলিটারি ভলেন্টিয়ারদের পরিবারই সিলেক্ট হয়নি, এটা নিয়ম, আমি কিছুই করতে পারবো না। অ্যালিসন বলে ঠিক আছে, কিন্তু অন্তত আমার স্বামীকে খুঁজতে আমাকে সাহায্য করো। এদিকে জন ইনসুলিনের প্যাকেট নিয়ে ক্যাম্পের মধ্যে প্রবেশ করে এবং তার পরিবারকে খুঁজতে থাকে, কিন্তু সে চারিদিকে তাদের কোথাওই দেখতে পায় না। এদিকে মহিলা অফিসার অনেক চেষ্টা করেও জন ঠিক কোন প্লেনে উঠেছে সেটা জানতে অক্ষম হয় এবং এলিসনকে জানায় আই এম সরি, আমি এই মুহূর্তে তোমাকে হেল্প করতে পারছি না। এরপর আরেকজন মিলিটারি অফিসার এসে অ্যালিসন এবং নাথানকে বেস ক্যাম্পের বাইরে ছেড়ে দেয়। অন্যদিকে জন তখন প্লেনের মধ্যে। প্লেনের ভিতরে জন বারবার এলিসনের মেসেজ পাঠাতে থাকে তোমরা কোথায়, প্লেনে কি উঠতে পারলে না? কিন্তু খারাপ নেটওয়ার্কের কারণে মেসেজটা ডেলিভারি হচ্ছিল না। ঠিক তখন জনের পাশে বসে থাকা এক ব্যক্তি তার হাতে থাকা ইনসুলিনের বাক্সটা দেখে প্রশ্ন করে তোমাকে প্লেনে উঠতে দিল কিভাবে? আমার পরিবারের এক বাচ্চাকে শুধু অসুস্থতার কারণেই উঠতে দেয়নি। জন কিছুটা থমকে যায়। সে ধীরে ধীরে উত্তর দেয় অসুস্থ আমি নই, আমার ছেলে। তখন ব্যক্তিটি বলে তাহলে নিশ্চয়ই তোমার ছেলেকেও উঠতে দেয়নি? এই কথা শুনেই জন বুঝতে পারে তাহলে আমার পরিবারকেও প্লেনে উঠতে দেওয়া হয়নি। সে সঙ্গে সঙ্গে প্লেন থেকে নেমে যেতে চায়, কিন্তু এক অফিসার বাধা দেয়। সে বলে একবার নামলে কিন্তু তুমি আর উঠতে পারবে না। জন দ্বিধাহীন কণ্ঠেই বলে ঠিক আছে, আমাকে যেতে দাও, আমাকে আমার পরিবারকে খুঁজে বার করতে হবে। প্লেন থেকে নামতেই এক বিশাল বিপদ। ঠিক তখনই বেস ক্যাম্পের অন্য দিক দিয়ে সাধারণ মানুষ গেট ভেঙে ক্যাম্পের ভেতরে ঢুকে পড়ে। তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য উন্মত্তের মতো প্লেনের দিকে ছুটে আসে। কিছু লোকের হাতে বন্দুকও ছিল এবং তারা মিলিটারিদের দিকে গুলি চালাতে থাকে। এক মিলিটারি অফিসার গুলিবিদ্ধ হয়, যে কিনা প্লেনে ফিউল ভরছিল। তারপর সেই ফিউল এয়ারবেসের ভেতরেই লিক হতে থাকে। জন চিৎকার করে সবাইকে জানায় যে প্লেন থেকে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা নেমে এসো, কারণ ফিউল লিক হচ্ছে, যে কোনো মুহূর্তে আগুন লেগে যেতে পারে। কিছুটা দৌড়ে আসার পরেই বিশাল এক বিস্ফোরণ হয়। সকল প্লেন একের পর এক বিস্ফোরিত হতে থাকে। জন ছিটকে মাটিতে পড়ে যায়। এদিকে বাইরে থেকে অ্যালিসন এবং নাথান বিস্ফোরণের দৃশ্য দেখে তারা তো রীতিমতো ভয় পেয়ে যায় যে জন এই প্লেনের মধ্যে মারা গেল না তো। এদিকে ইনসুলিনের অভাবে
নাথানের শরীর কাঁপতে শুরু করে। এবার জনের কাছেই তো সেই ইনসুলিনের বাক্সটা ছিল। অ্যালিসন বুঝতে পারে এখন দ্রুত যে কোনো প্রকারে কোনো একটা মেডিকেল শপ থেকে নাথানের জন্য ইনসুলিন তুলতে হবে, কিন্তু তাদের গাড়িটাও ইতিমধ্যে কিছু উন্মত্ত লোক ভেঙে তছনছ করে দিয়েছে। অ্যালিসন বাধ্য হয়ে গাড়ির ভেতরে একটা চিরকুট লিখে রেখে যায়, জন, আমি নাথানকে নিয়ে আমার বাবার বাড়ি যাচ্ছি, যদি মেসেজটা পাও তাহলে তুমিও ওখানে চলে এসো। এরপর জন যখন বেস ক্যাম্প থেকে বেরিয়ে গাড়ির কাছে আসে, সে মেসেজটা দেখে নিশ্চিন্ত হয়, যাক অন্তত আমার পরিবার বেঁচে তো আছে। এদিকে অ্যালিসন ও নাথান একটি শপিং মলের কাছে যায়, কিন্তু যখন তারা ভেতরে গিয়ে ওষুধটা খুঁজছিল তখনই হঠাৎ কিছু দুষ্কৃতী শপিং মলে ঢুকে তাণ্ডব চালাতে শুরু করে। তারা সামনে যাকেই পাচ্ছিল তাকে নির্মমভাবে হত্যা করছিল। এরই মধ্যে এক দুষ্কৃতী এলিসনের সামনে পড়ে, কিন্তু সে দয়া করে তাদের ছেড়ে দেয়। শপিং মলের বাইরে বেরিয়ে অ্যালিসন দেখে আরেকজন নারী ছুটে গিয়ে একটি গাড়িতে উঠছে। সে দৌড়ে গিয়ে সাহায্য চেয়ে বলে, দয়া করে আমাদের ল্যাঙ্গিংস্টান শহর পর্যন্ত পৌঁছে দাও। কিন্তু গাড়িতে বসে থাকা ব্যক্তি জানায়, আমি শুধু নক্সভেল পর্যন্ত নিয়ে যেতে পারি, এর বেশি নয়। অ্যালিসন রাজি হয়ে বলে, ঠিক আছে, সেটুকুই যথেষ্ট। গাড়িতে উঠেই অ্যালিসন নাথানকে ইনসুলিন দিয়ে দেয়। এরপর সেই নারী জিজ্ঞাসা করে, তোমরা দুজন কি একাই আছো নাকি তোমাদের সঙ্গে কেউ ছিল? নাথান জবাব দেয়, আমার বাবা আমাদের সঙ্গেই ছিল, কিন্তু এখন তিনি প্লেনে আছেন। মহিলাটি অবাক হয়ে বলে, প্লেনে? তাহলে কি তোমরা সেই গোপন আশ্রয়স্থলে যাওয়ার জন্য নির্বাচিত হয়েছিলে? এরপর সে অ্যালিসন এবং নাথানের হাতে থাকা সেই বিশেষ ব্যান্ডটি লক্ষ্য করে, যা কেবলমাত্র নির্বাচিত পরিবারগুলোকেই দেওয়া হয়েছিল। মহিলাটি আবারও জিজ্ঞাসা করে, যখন তোমাদের কাছে ব্যান্ডটা ছিল তাহলে তোমরা প্লেনে গেলে না কেন? তখন অ্যালিসন জানায়, আমার ছেলে ডায়াবেটিসে আক্রান্ত, তাই আমাদের প্লেনে উঠতে দেওয়া হয়নি। সেই মুহূর্ত থেকেই আমি আমার স্বামী জনের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। অপরদিকে জন আবারও মোবাইলের মাধ্যমে অ্যালিসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক না থাকায় সে একটু উঁচু স্থানে গিয়ে ফোন করার চেষ্টা করে। কিছুক্ষণের জন্য অ্যালিসনের সঙ্গে তার কথা হয়। অ্যালিসন জানায় যে আমরা আমাদের বাবার বাড়ি যাচ্ছি, তুমি পারলে সেখানেই চলে এসো। তারপরেই ফোনটা কেটে যায়। আশেপাশে তাকিয়ে জন দেখে বাকি মানুষজন ধূমকেতুর আছড়ে পড়ার দৃশ্য উপভোগ করতে করতে পার্টি করছে, কারণ তারা জানে তারা কিছুক্ষণ পরই সবাই মারা যাবে, তাই জীবনের শেষ মুহূর্তগুলো আনন্দেই কাটিয়ে নিচ্ছে। জন আর দেরি না করে নিচে নেমে একটি ট্রাকে ওঠে, যা অ্যালিসনের বাবার বাড়ির দিকেই যাচ্ছিল। ট্রাকে যেতে যেতে পাশে বসে থাকা এক তরুণ জনের হাতে থাকা ব্যান্ডের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তোমার হাতে এই ব্যান্ডটা কেন? জন কিছুটা অবাক হয়ে পাল্টা প্রশ্ন করে, তুমি এই ব্যান্ডের ব্যাপারে জানলে কি করে? তরুণটি জবাব দেয়, আমার মা একজন ডাক্তার, তাই তিনিও নির্বাচিত হয়েছেন। জন জিজ্ঞাসা করে, তাহলে তুমি ওদের সঙ্গে গেলে না কেন? ছেলেটি দীর্ঘশ্বাস ফেলে বলে, প্রায় 7 বছর হলো আমার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তাই এত বড় বিপদের সময়েও আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। ভাবতেও অবাক লাগছে, শুধু সামান্য মনোমালিন্যের জন্য আমার মা আমাকে এত বড় শাস্তি দিল। কিছুক্ষণ চুপ থেকে এসে আবার জানতে চায়, কিন্তু তুমি এখানে কিভাবে? জন বলে, বেস ক্যাম্পে আমি আমার স্ত্রী আর ছেলের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছি, এখন তাদেরকেই আমি খুঁজতে যাচ্ছি। এরপর ছেলেটি জানায়, এই ট্রাকটা আমার এক বন্ধু চালাচ্ছে, এবং আমরা এটাও জানতে পেরেছি ওই সমস্ত মিলিটারি এরোপ্লেন গ্রিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তাই আগামীকাল আমরাও একটা প্রাইভেট প্লেনে করে গ্রিনল্যান্ডের উদ্দেশ্যে যাব, চাইলে তুমিও আমাদের সঙ্গে আসতে পারো। কিন্তু জন দ্বিধা প্রকাশ করে বলে, না, প্রথমে আমি আমার স্ত্রী আর ছেলেকে খুঁজবো, তারপরে আমি ভেবে দেখব। অপরদিকে এলিসেন ও নাথানকে সেই গাড়ি চালক জিজ্ঞাসা করে, তোমার স্বামী কেন তোমাদের ছেড়ে দিল? এর উত্তরে তার নিজের স্ত্রী জানায়, ওরা তো অলরেডি জানিয়ে দিয়েছে যে ওদের সঙ্গে কি ঘটেছে, তাহলে তুমি আবার জিজ্ঞেস করছো কেন? কিন্তু আসলে সেই লোকটির উদ্দেশ্য ছিল অন্য। আসলে সে চাইছিল অ্যালিসেন এবং নাথানের হাত থেকে সেই বিশেষ ব্যান্ডটি ছিনিয়ে নিতে। কিছুক্ষণ পর সে গাড়িটা রাস্তার পাশে থামিয়ে দেয় এবং হঠাৎ অ্যালিসনকে জোর করে গাড়ি থেকে টেনে নামিয়ে দেয়। এরপর তার হাত থেকে ব্যান্ডটি কেড়ে নেয়। লোকটি অ্যালিসনকে প্রতিশ্রুতি দেয় যে তোমার ছেলেকে নিরাপদভাবে প্লেনে তুলে দেবো, যাতে অন্তত সে বেঁচে যায়। এরপর সে নাথানকে নিয়ে দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়, আর অ্যালিসন অসহায়ভাবে রাস্তায় পড়ে থাকে। অপরদিকে জনের ট্রাকের মধ্যে আর এক বিপদ ঘটে। ট্রাকের অন্যান্য ছেলেগুলো বুঝতে পারে যে জনের হাতে থাকা ব্যান্ডটি খুব মূল্যবান। তারা তাকে হুমকি দিয়ে বলে, বাঁচতে চাইলে তোমার হাতের ব্যান্ডটা দিয়ে দাও, কারণ আগেই তারা জন ও সেই তরুণের কথোপকথন শুনে বুঝে গেছিল যে এই ব্যান্ডটার গুরুত্ব কতটা। জন কোনোভাবেই ব্যান্ডটা ছাড়তে চায় না, ফলে এক পর্যায়ে বাকিদের সঙ্গে তার ভয়ানক হাতাহাতি শুরু হয়। তুমুল মারামারির পর জন কোনো মতে নিজেকে রক্ষা করতে পারে, আর ট্রাকের বাকি সবাই একটা অ্যাক্সিডেন্টের কারণে মারা যায়। এদিকে অ্যালিসন বিভিন্ন গাড়ি থামিয়ে লিফট চাইতে থাকে। অবশেষে একটি গাড়ির গন্তব্য নক্সভিল এয়ারপোর্ট শুনে সে তাতে উঠে পড়ে। অন্যদিকে নাথানকে নিয়ে সেই ব্যক্তি ইতিমধ্যেই নক্সভিল এয়ারপোর্টে পৌঁছে গেছিল। তারা নাথানকে ভয় দেখিয়ে বলে, শোনো, যখন আমরা এয়ারপোর্টে ঢুকবো এবং মিলিটারি আমাদের ব্যান্ড চেক করবে, তখন তুমি বলবে যে এরা আমার পরিবার। ভুলেও যদি সত্যি কথা বলো, তাহলে তোমার মার কাছে আর কখনোই ফিরে যেতে পারবে না। তারা ক্যাম্পে ঢোকার চেষ্টা করলে প্রথমে নাথানের ব্যান্ডটা দেখে মিলিটারি তাদের ভেতরে ঢুকতে দেয়, কিন্তু যখন দেখে সেই ব্যক্তির হাতের ব্যান্ডটা ছেঁড়া, তখনই তাদের সন্দেহ হয়। তখনই নাথান সাহস করে বলে, এরা আমার আসল বাবা মা নয়, আমার মার কাছ থেকে এরা আমাকে ছিনিয়ে এনেছে শুধু এই ব্যান্ডটার জন্য। এটা শুনেই মিলিটারিরা সঙ্গে সঙ্গে সেই দুই অপরিচিত লোককে গ্রেফতার করে এবং
নাথানকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। এরই মধ্যে এলিসানও নক্সভিল এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে যায়। সে দেখে গেটের সামনে প্রচুর ভিড়। সঙ্গে সঙ্গে সে গাড়ি থেকে নেমে দৌড়ে বেস ক্যাম্পের গেটের কাছে যায়। সেখানে মিলিটারিদেরকে জিজ্ঞাসা করতে থাকে, আমার ছেলেকে কি তোমরা দেখেছো? কিছুক্ষণ আগে দুজন অচেনা লোক ওকে জোর করে নিয়ে গেছে, শুধু আমার এই হাতের ব্যান্ডটার জন্য। মিলিটারি অফিসার এলিসানকে জানায়, এখানে তো অনেক বাচ্চা আসছে যাচ্ছে, আমি কিভাবে তোমাকে সাহায্য করব? তবে পাশেই নিখোঁজ ক্যাম্প আছে, সেখানে গিয়ে একবার খোঁজ করতে পারো। এলিসান তখন নিখোঁজ ক্যাম্পে গিয়ে ঘটনাটা জানায় এবং একজন সহকারী এগিয়ে এসে তাকে সাহায্য করে এবং প্রত্যেকটা তাঁবুর মধ্যে খুঁজতে থাকে। অবশেষে অনেক খোঁজার পর একটি তাঁবুর ভেতর এলিসান তার ছেলেকে দেখতে পায়। নাথানও মাকে দেখতে পেয়ে আনন্দে জড়িয়ে ধরে। ঠিক তখনই এক নার্স এগিয়ে এসে বলে, নাথান খুব সাহসী ছেলে, ওর ডায়াবেটিসের কথা আমাদের বলেছে, তাই আমি সঙ্গে সঙ্গেই ওকে ইনসুলিন দিয়ে দিয়েছি। এরপর নার্স তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি এখানেই রেস্টরুমে অপেক্ষা করবে? এলিসান জবাব দেয়, না, আমি আমার বাবার কাছে যাচ্ছি লেক্সিংটন শহরে। নার্স তখন বলে, ঠিক আছে, লেক্সিংটন শহরের দিকে যাওয়া যে কোনো একটা মিলিটারি গাড়িতে তোমাদের তুলে দিচ্ছি, আর নাথানের জন্য 1 সপ্তাহের গ্লুকোজ এবং ইনসুলিনও প্যাক করে দিচ্ছি। এটা শুনে তো এলিসান ভীষণ খুশি হয়ে নার্সকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে রওনা দেয়। অন্যদিকে জন কোনো মতে একটি অচেনা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। সে সেখানে একটি টিভি চালিয়ে দেখে কিভাবে এই ধূমকেতু ক্লার্ক পৃথিবী জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ নিউজ দেখার পর একটু জল খেয়েই সেই বাড়ির বাইরে রাখা একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এলিসানের বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। জন অবশেষে এলিসানের বাবার বাড়িতে পৌঁছে যায়। সেখানে সে দেখে এলিসানের বাবা ডেল তার কয়েকজন সমবয়সী বন্ধুর সঙ্গে জীবনের শেষ সময়টা কাটাচ্ছে। ডেল উদ্বিগ্ন হয়ে জনকে জিজ্ঞাসা করে, আমার মেয়ে আর নাতি কোথায়? জন হতভম্ব হয়ে বলে, আমি ভেবেছিলাম ওরা এখানেই আসছে। এরপর জন ডেলকে সব ঘটনা খুলে বলে। অপরদিকে সেই মিলিটারি ট্রাক এলিসান এবং নাথানকে লেক্সিংটন শহরে নামিয়ে দেয়। সেখানকার একটি ল্যান্ডলাইন থেকে এলিসান তার বাবাকে ফোনও করে। ফোন পেয়ে জন ও ডেল দ্রুত তাদেরকে বাস স্ট্যান্ডে নিতে চলে আসে। অবশেষে জন তার স্ত্রী ও ছেলেকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়। এলিসানও তার বাবাকে দেখতে পেয়ে একটু আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর তারা সবাই একসঙ্গে ডেলের বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে ফাইনালি তারা নিউজ চ্যানেলে দেখতে পায় যে মিলিটারি বাহিনীরা বাছাই করা মানুষদের গ্রিনল্যান্ডে নিয়ে যাচ্ছে। সেখানে কয়েকটি গোপন বাংকারে এই নির্বাচিত মানুষদেরকে রাখা হবে, যাতে তারা ধ্বংসযজ্ঞের পর পৃথিবীকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করে। নিউজ রিপোর্টে এটাও জানানো হয় যে আগামীকাল ক্লার্ক নামক ধূমকেতুর সবচেয়ে বড় অংশ পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে। এটা শুনে জনের মনে পড়ে যায় ট্রাকের যে ছেলেটির সঙ্গে তার দেখা হয়েছিল সেও গ্রিনল্যান্ডের কথাই বলেছিল। তার মানে সে যা যা বলেছিল সবই সত্যি। জন তখন এলিসানকে জানায়, একটা ছেলে আমাকে বলেছিল কানাডা থেকে একটা প্লেন ছেড়ে যাবে, যেটা মিলিটারিদের নয়, সাধারণ মানুষও তাতে যেতে পারবে। যদি কোনোভাবে আমরা সেই প্লেনটা ধরতে পারি তাহলে আমরা গ্রিনল্যান্ডে পৌঁছে যেতে পারবো। কিন্তু এলিসান সংশয় প্রকাশ করে বলে, আমাদের কাছে তো সেই ব্যান্ডটা আর নেই, আমাদের তো রিজেক্ট করা হয়েছে ক্যাম্প থেকে, তাহলে আমাদের কি আর ঢুকতে দেবে? তবে জন দৃঢ়ভাবে বলে, আমি জানি না কি হবে, কিন্তু নিঃসন্দেহে মরার অপেক্ষা করার চেয়ে বাঁচার শেষ চেষ্টা করাই ভালো। কিছুক্ষণ পরেই জন গ্যারেজে গিয়ে ডেলের কাছে এসে বলে, তুমিও কিছু জিনিস গুছিয়ে নাও, আমাদের সঙ্গে চলো। কিন্তু ডেল রাজি হতে চায় না। সে কষ্টভরা কণ্ঠে বলে, আমার স্ত্রী ঠিক এই জায়গাতেই মারা গেছে, তাই তাকে ছেড়ে যদি আমি চলে যাই তাহলে সে আমার কখনোই ক্ষমা করবে না। আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি আজ না হয় কাল ঠিকই মারা যাব, আমি এখানেই থাকছি, তোমরা যাও। ঠিক তখনই আরও একটি বিশাল ধূমকেতুর টুকরো পৃথিবীতে আছড়ে পড়ে। তার সেই শক্তিশালী অভিঘাত এতটাই তীব্র ছিল যে তার প্রভাব তাদের বাড়ি পর্যন্ত এসে পৌঁছায়। আর এক মুহূর্ত দেরি না করে তারা ডেলের গাড়িটা নিয়ে রওনা দেয় ওই এয়ারপোর্টের উদ্দেশ্যে, যেখানে তাদের জন্য বাঁচার শেষ সুযোগ অপেক্ষা করছে। এদিকে বাইরের পরিবেশ আরও ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। তবে এত আতঙ্ক আর টেনশনের মাঝেও তারা গাড়ির মধ্যে তাদের জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলোর কথা মনে করে হাসতে থাকে এবং জন ও এলিসানও নিজেদের পুরনো ঝগড়া ও মান অভিমান মিটিয়ে নেয়, কারণ তারা জানে আমরা যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, তাই অন্তত শেষ সময়ে যেন কোনো বোঝা বয়ে না বেড়াতে হয়। কিন্তু হঠাৎ করেই তাদের গাড়ি এক বিশাল জ্যামে আটকে যায়। জন গাড়ি থেকে নেমে দেখে সামনের রাস্তায় একটি ট্রেন লাইন চ্যুত হয়ে গেছে, আর সেই জন্যই এই জ্যাম হয়েছে। ঠিক তখনই গাড়ির ভেতরে বসে তারা নিউজ চ্যানেলের একটি ভয়াবহ আপডেট শোনে। কয়েক মিনিটের মধ্যেই এই অঞ্চলে উল্কাবৃষ্টি শুরু হতে চলেছে, আর ঠিক তখনই আকাশ থেকে উল্কাপিণ্ড পড়তেও শুরু করে। তারা কোনো উপায়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে একটা নিরাপদ স্থানে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন পরিস্থিতি কিছুটা শান্ত হয় তখন তারা আবারও গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দেয়। যাত্রাপথে নিউজ চ্যানেলে আরও একটি ভয়ঙ্কর তথ্য প্রকাশিত হয়। আগামীকাল ধূমকেতুর যে বিশাল অংশ পৃথিবীতে আছড়ে পড়বে তার ফলে পৃথিবীর 75% গাছপালা এবং জীবজগৎ ধ্বংস হয়ে যাবে। সমুদ্র থেকে সৃষ্টি হবে এক ভয়ঙ্কর সুনামি। প্রবল উল্কাবর্ষণে পুরো বায়ুমণ্ডল ধ্বংস হয়ে যাবে। বাইরের তাপমাত্রা
পৌঁছে যাবে প্রায় 900 ডিগ্রি ফারেনহাইটে। এটা শুনে জন বলে, প্লিজ নিউজটা বন্ধ করো, এগুলো আর শুনতে ভালো লাগছে না। অবশেষে তারা যখন এয়ারপোর্টে পৌঁছায় তখন দেখে শেষ দুটি প্লেনের মধ্যে একটি ইতিমধ্যেই টেক আপ করে উড়ে গেছে। আর সময় নষ্ট না করে জন দ্রুত ব্যারিকেড ভেঙে এয়ারপোর্টের মধ্যে ঢুকে পড়ে। ঠিক তখনই তারা দেখে শেষ প্লেনটি রানওয়ে ধরে দৌড়াচ্ছে। এবারে জন বুদ্ধি করে গাড়িটা চালিয়ে ঠিক প্লেনের সামনে দাঁড় করিয়ে দেয় এবং জোর করে প্লেনটি থামানোর চেষ্টা করে। পাইলট অত্যন্ত রাগান্বিত হয়ে প্লেন থেকে নেমে আসে এবং চিৎকার করে বলে, প্লেনে আর একটুও জায়গা নেই, অতিরিক্ত ওজন হলে আমরা সবাই ঝুঁকিতে পড়ে যাব। পাইলট জানায়, আমি শুধু বাচ্চাটাকে আর তার মাকে নিতে পারি, তোমাকে নয়। কিন্তু অ্যালিসন জানিয়ে দেয়, আমরা গেলে 3 জনেই যাব। জনও দৃঢ়ভাবে বলে, যদি আমাদের না নিয়ে যাও তাহলে আমি এই গাড়িটা রানওয়ে থেকে একদম সরাতে দেবো না। ফাইনালি পাইলট বিরক্ত হয়ে রাজি হয়ে যায় এবং বলে, ঠিক আছে, তোমরা 3 জন আসতে পারো, কিন্তু বাড়তি কিচ্ছু আনা যাবে না। তারা ফাইনালি প্লেনের মধ্যে উঠে পড়ে আর প্লেনটি তার গন্তব্যস্থান গ্রিনল্যান্ডের উদ্দেশ্যে টেক অফ করে। পরদিন সকালে তাদের প্লেন গ্রিনল্যান্ডে পৌঁছে যায়। স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই আর এক বিপদ। আমরা লক্ষ্য করি গ্রিনল্যান্ডের মাটিতেও ছোট ছোট উল্কাপিণ্ড আছড়ে পড়তে শুরু করেছে, যার ধাক্কা তাদের প্লেনেও লাগে। পাইলটরা এই আকস্মিক ধাক্কা সামলাতে না পেরে প্লেনের গতি ও ব্যালেন্স দুটোই হারিয়ে ফেলে। অবশেষে তারা অত্যন্ত বিপজ্জনকভাবে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সৌভাগ্যবশত প্লেনের সকল যাত্রী প্রাণে বেঁচে যায়, তবে 2 পাইলট মারাত্মকভাবে আহত হয়। এবারে জন বেঁচে থাকা সকল মানুষদেরকে নিয়ে সেই গোপন বাংকারের দিকে রওনা দেয়, কিন্তু বাইরের পরিবেশ তখন ভয়ঙ্কর হয়ে উঠছে। চারপাশে প্রবল ধোঁয়া, ছায়ের ঝড় আর বিষাক্ত বাতাস তাদের শ্বাস নিতেও বাধা দিচ্ছে। বেশ কিছুটা হাঁটার পর তারা দূর থেকে সেই গোপন এমার্জেন্সি বাংকারগুলোর ঝলক দেখতে পায়। সেই সঙ্গে কয়েকটি মিলিটারি ট্রাকও নজরে আসে। তারা সবাই চিৎকার করে ট্রাকগুলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। অবশেষে একটি ট্রাক তাদেরকে লক্ষ্য করে এবং ফাইনালি তাদেরকে উদ্ধার করে সেই এমার্জেন্সি বাংকারের দিকে নিয়ে যায়। বাংকারে প্রবেশের ঠিক আগে তারা নিজের চোখে দেখতে পায় যে বিশাল ধূমকেতু ক্লার্ক পৃথিবীর দিকে ধেয়ে আসছে। বুঝতে পারে এটাই সেই চূড়ান্ত ধ্বংসের মুহূর্ত। তারা দ্রুত বাংকারের ভেতর প্রবেশ করে। অন্যদিকে মিলিটারি বিশেষজ্ঞরা নিশ্চিত হয় যে বিশাল ধূমকেতুটি অলরেডি পৃথিবীতে আছড়ে পড়েছে, আর তারা সকলকে জানিয়ে দেয় যে আর মাত্র 1.5 মিনিটের মধ্যে এর ভয়াবহ প্রভাব আমাদের বাংকার পর্যন্ত পৌঁছাবে। তাই দ্রুত সবাইকে বাংকারের আরো গভীরে নিয়ে যাওয়া হয় এবং প্রত্যেককে নির্দিষ্ট স্থানে বসে থাকতে নির্দেশ দেওয়া হয়। ধ্বংসযজ্ঞের মুহূর্তে জন ও অ্যালিসন তাদের ছেলে নাথানকে শক্ত করে জড়িয়ে ধরে। তারা কিছু আবেগঘন কথাও বলে, কারণ তারা জানে এই বাংকারের ভেতরে থাকলেও আমরা সত্যিই বাঁচব কিনা কেউই জানি না। তারা পরস্পরকে শক্ত করে ধরে চোখ বন্ধ করে অপেক্ষা করে ধ্বংসের সেই অভিঘাতের জন্য। কিছুক্ষণের মধ্যেই চারিদিক একদম নিস্তব্ধ হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি ধ্বংস হয়ে যাওয়া শহর, পুড়ে যাওয়া গাছপালা আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া পৃথিবী। এবার সেই বাংকারের মধ্যেই তাদের সবাইকে প্রায় 9 মাস বন্দি থাকতে হয়। তারপর সেই গেট খোলা মাত্রই বাংকারের ভেতর থেকে সবাই ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে। তারা দেখে চারপাশে শুধুই ধ্বংসস্তূপ, ছাই আর পোড়া মাটি। কিন্তু হঠাৎ তারা দেখে আকাশে কিছু পাখি উড়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে সবার মনে এক নতুন আশা জেগে ওঠে, পৃথিবীতে এখনও তাহলে বেঁচে থাকার মতো পরিবেশ রয়ে গেছে। তারপর ধীরে ধীরে বাকি দেশগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে শুরু করে এবং এখানেই এই মর্মান্তিক অথচ আশাবাদী গল্পটির সমাপ্তি ঘটে।